মুভিটি শুরু হয়েছিল মূলত প্রেমকে ঘিরে, যে একজন সিরিয়াল কিলার এবং একটি বস্তি এলাকা থেকে শিশুদেরকে অপহরণ করে, তারপর তাদের মাংস খাওয়ার জন্য, তাদের অঙ্গ প্রত্যঙ্গে ব্যবসা করার জন্য তাদেরকে টুকরো টুকরো করে। এই বস্তি থেকে একাধিক অভিভাবক অভিযোগ দায়ের করার জন্য থানায় যান, কিন্তু সাব ইন্সপেক্টর রামচরণ পান্ডে শুধুমাত্র তাদের এফআইআরগুলোই নেন, এই মামলায় কাজ করার জন্য সামান্য আগ্রহ বা তৎপরতা দেখান। তার উদাসীনতা দেয়ালের নিখোঁজ শিশুদের পোস্টারগুলোর ক্রমবর্ধমান বৃদ্ধির সাথে বোঝা যায়। যাই হোক, রামচরণ পান্ডেতে কিছু পরিবর্তন হয় এবং তিনি এই মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেন। কিন্তু কেনই বা সে আসলে এত গুরুত্ব দিয়েছিল? ছবির শিশুর দিকে তিনি কি সফলভাবে তার কাজ সম্পন্ন করতে পেরেছিল? আর এটি কীভাবে বা ঘটল? অবশেষে প্রেম এবং রামচরণের কী পরিণতি ঘটে তা আজকের ভিডিওতে বিশ্লেষণ করা হবে। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। মুভিটি আমাদের রামচরণ পান্ডের চরিত্রের সাথে পরিচয় করে দেওয়া হয়েছিল। এটি দেখে বোঝাই যায় যে তিনি ন্যায় বিচারের জন্য লড়াই করা একজন ধার্মিক পুলিশ হতে আগ্রহী নন, কারণ তিনি ঘুষ নিতে পছন্দ করেন এবং সেই কারণেই নগদ প্রণোদনার সাথে মামলাগুলো তার কাছে অধিক গুরুত্বপূর্ণ। যদিও রামচরণ সেক্টর 36 বস্তিতে নিখোঁজ হওয়া শিশুদের সম্পর্কে সবকিছুই জানত, কিন্তু তিনি পাত্তা দেননি। এমনকি যখন আলী নামের একটি ছোট ছেলে নর্দমা থেকে একটি কাটা হাত এবং কিছু হাড় পেয়েছিল, তখন রামচরণ তা প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল যে এই অবশিষ্ট অংশগুলো হয়তো কোনো ড্রেনের মাধ্যমে স্রোতে ভেসে আসতে পারে। পরে যখন আলী নিজেই সিরিয়াল কিলার প্রেম দ্বারা অপহরণ করা হয়েছিল, তখন রামচরণ বিরক্ত প্রকাশ করেছে এবং তার কাছে এটা কোনো ব্যাপারই মনে হয়েছিল না। আসলে এই শিশুদের পিতামাতারা অভিবাসী, যারা একটু উন্নত জীবনে আসে গ্রাম থেকে শহরে এসেছিল, কিন্তু এখন তার বাচ্চাদের যত্ন নেওয়া তো দূরের কথা, তাদেরকে ঠিকমতো খাবারও দিতে পারে না। সুতরাং যদি কিছু বাচ্চা হারিয়ে যায়, কারই বা মাথা ব্যথা হবে? সব ঘটনায় উলটপাল্ট হয়ে যায়। দশমী মেলার রাতে সবকিছু বদলে যায়, কারণ সেই সন্ধ্যায় তারা রামায়ণ পরিবেশন করছিল। যদিও রামচরণের নামে রাম ছিল, তার আচরণের ধার্মিকের নায়কের চেয়ে রাবণের মতো ছিল। মেলা চালুকালীন একজন হতাশ বাবা বারবার রামচরণের কাছে এসে সাহায্য অনুরোধ করছিল, কারণ তার মেয়ে চুমকি তার মাস্টার ভাসি সাহেবের বাড়ি থেকে নিখোঁজ হয়। দরিদ্র লোকটা বারবার ভিক্ষা করে, কিন্তু রামচরণ তাকে গুরুত্বই দিল না। কিন্তু হঠাৎ রামচরণের নিজের মেয়ে সেই মেলা থেকে নিখোঁজ হয়ে যায়। স্বাভাবিকভাবে তিনি আতঙ্কিত হয়ে পড়ে, তার মেয়েকে সব জায়গায় খুঁজতে শুরু করেন। সৌভাগ্যক্রমে তিনি রাবণের মুখোশ পরা একজন ব্যক্তিকে দেখলো তার মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে। আসলে রাবণের মুখে পিছনে ছিল প্রেম। প্রেম বুঝতে পেরেছিল সে একজন পুলিশের মেয়েকে অপহরণ করে ফেলেছে এবং সে খুব ভুল করে ফেলেছে। তাই প্রেম রামচরণের মেয়েকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তাই রামচরণ তাকে আর ধরতে পারেনি এবং প্রেমের মুখোশের কারণে প্রেমের চেহারাও দেখতে পারেনি। সেই মুহূর্তে রামচরণ একজন পিতামাতার ভয় ও অসহায়ত্ব বুঝতে পেরেছিল। তিনি যদি নিজের সন্তানকে রক্ষা করতে না পারতেন, তাহলে তো আজকে তার সন্তানের অবস্থা সেই সেক্টর 36 বাচ্চাগুলোর মতোই হতো। আর এই উপলব্ধি তার জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে আসে এবং রাম আর রাবণের মতো কাজ করতে চায় না। তিনি এখন রামের মতো ত্রাণকর্তা হতে চেয়েছিল। সুতরাং তিনি চুমকির ঘটনাটি খুব গুরুত্ব সহকারে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তিনি বুঝতে পেরেছিল যে লোকটি তার মেয়েকে অপহরণ করার চেষ্টা করেছে, সেই ব্যক্তি একই হতে পারে যে সেক্টর 36 থেকে অপহৃত নিখোঁজ শিশুর জন্য দায়ী। রামচরণ পান্ডে চুমকির মামলাটি আরও গভীরভাবে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে বাসি সাহেবের বাড়িতে চলে যায়, যেখানে চুমকি নিখোঁজ হওয়ার আগে শেষ দেখা গিয়েছিল। সেখানে তিনি বাসি সাহেবের চাকর প্রেমের সাথে দেখা করেন, যিনি ওই বাড়িতে কাজ করত। পান্ডে প্রথমে জানত না যে এই বাড়িটি হলো প্রেমের কর্মক্ষেত্র, যেখানে প্রেম তার জঘন্য অপরাধ করেছিল। পান্ডে সেখান থেকে জানতে পেরেছিল যে চুমকি একজন পতিতা, যাকে তার নিজের বাবা মাসে 30,000 টাকা বিনিময়ে বাসি সাহেবের কাছে কাজ করতে প্ররোচিত করেছিল। পান্ডে যখন বাসি সাহেবকে চুমকির নিখোঁজ হওয়ার বিষয়ে প্রশ্ন করেন, তখন বাসি সাহেব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়,
কারণ বাসি সাহেব বিশ্বাস করতেই পারল না যে একজন পুলিশ তাকে প্রশ্ন করার সাহস করে। সে কারণে বাসি সাহেব পান্ডের সিনিয়র ডিসিপি জোহরকে ডেকে পান্ডের সাহসিকতা অভিযোগ তোলে। যদিও পান্ডের কাছে বাসি সাহেবকে জিজ্ঞাসা করার বৈধ কারণ ছিল, জোহর পাত্তা দেয়নি এবং পান্ডেকে বরখাস্ত করার হুমকি দিয়েছিল যে তিনি নিম্নপতিতা বা বস্তি শিশুদের হারিয়ে যাওয়া যদি বন্ধ না করে তাহলে তাকে সাসপেন্ড করা হবে। পরিবর্তে তিনি জোর দিয়েছিল যে পান্ডেকে আরও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ফোকাস করা উচিত, যেমন একজন শিল্পপতি পরিবারের একজন নিখোঁজ শিশু হারিয়ে গিয়েছে। এমনকি আমরা দেখেছি যে জোহর শিল্পপতি ছেলেকে খুঁজে বের করায় এবং অপহরণকারীদের ধরার পরে দ্রুত সেই মামলাটির সমাধান করতে সক্ষম হয়েছে, যা তাকে পদোন্নতি দিয়েছে। কিন্তু পান্ডে চুঙ্গির কেসটি বাদ দিতে পারেনি, তাই তিনি তদন্ত চালিয়ে যান এবং শীঘ্রই একটি মূল সূত্র খুঁজে পান। যে রিক্সা চালক চুমকিকে বাসি সাহেবের বাড়িতে নামিয়ে দিয়েছিল তিনি প্রেমের কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন। তাই পান্ডে বুঝতে পেরেছিল যে প্রেম চাকর প্রকৃত অপরাধী এবং সমস্ত শিশু অপহরণকারীর মূল পরিকল্পনাকারী। যাই হোক, জোহরের আদর্শের বিরুদ্ধে গিয়ে পান্ডে একটি রেড সিগন্যাল অতিক্রম করে। জোহর শুধু রাগই করেনি যে পান্ডে এই মামলায় কাজ করেছে, যদিও তিনি তাকে না বলেছিলেন, তবে এ কারণেও যে বাসি সাহেব ছিল জোহরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং সে বাসি সাহেবকে সুরক্ষা দিতে চেয়েছিল, যার জন্য জোহর রামচরণ পান্ডেকে সাসপেন্ড করেন এবং তার বন্দুক ও বেজ কেড়ে নেন, কারণ তিনি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো ও অগুরুত্বপূর্ণ মামলার তদন্ত করার সাহস করেছিল। সাসপেন্ড হওয়ার পরও পান্ডে প্রেমকে ট্র্যাক করা ছেড়ে দেয়নি, কারণ তিনি প্রেমকে প্রধান অপরাধী প্রমাণ করার জন্য যথেষ্ট প্রমাণ সংগ্রহ করতে চেয়েছিল। তিনি খেয়াল করল যে প্রেম প্রায় একজন কম্পাউন্ডারের সাথে দেখা করে এবং প্রায় তাকে একটি আইসবক্স সরবরাহ করা হয়, আর এই কম্পাউন্ডারটি সেই একই ব্যক্তি যে কিনা পান্ডের মেঝেতে অপহরণ হয়েছিল তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে দেখা গিয়েছিল। এই সংযোগের সাথে পান্ডে এবং পাঠক তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কম্পাউন্ডারকে অপহরণ করে। পান্ডে জানতেন যে ডিসিপি জোহর, যিনি এখন আইবিএ পদে পদোন্নত আছে, তাই এসব ক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করবে না এবং তিনি আশা করেছিলেন যে নতুন এসপি ভূপেন সাইকিয়া তাকে সাহায্য করবে। এসপি সাইকিয়া কম্পাউন্ডারের জিজ্ঞাসাবাদের জন্য চাপ দিতে সাহায্য করার চেষ্টা ঠিকই করেছিল, কিন্তু পান্ডে কম্পাউন্ডারকে জিজ্ঞাসা করার আগে জোহর পাঠকের কাছ থেকে এই সম্পর্কে জানতে পারে এবং সে তার গুন্ডা দিয়ে কম্পাউন্ডারকে মেরে ফেলে, যাতে বাসের যে প্রমাণগুলো আছে সেগুলো যাতে মুছে যায়। যাই হোক, এসপি সাইকের পক্ষে প্রেমকে জিজ্ঞাসাবাদের জন্য আনার জন্য পান্ডাকে গ্রিন সিগন্যাল দেওয়াই যথেষ্ট ছিল। অবশেষে যখন তারা পুলিশ স্টেশনে প্রেমের মুখোমুখি হয় তখন কোনো সে অনুশোচনা তো দেখায়নি, বরঞ্চ একজন সাইকোপ্যাথের মতো সবকিছু ব্যাখ্যা করেছিল যে প্রেম কিভাবে হত্যা করত এবং মানুষের মাংস খাওয়ার জন্য চেষ্টা শুরু হয়েছিল। মূলত প্রেম শৈশবে তার চাচা দ্বারা লাঞ্ছিত হয়েছে এবং প্রতিশোধ নিতে সে তার নিজের চাচাকে হত্যা করা এবং মাংস খেয়েছিল। তারপর প্রেম ঠান্ডাভাবে চুমকিকে শ্বাসরোধ করে হত্যা করে, কারণ সে তাকে অসম্মান করেছিল। তারপর সে তাকে দর্শন করার পর তার দেহগুলো টুকরো টুকরো করে ফেলে। যদিও প্রেম দাবি করে যে সে তার অঙ্গ বিক্রি করেনি, কারণ প্রেম চুমকিকে ভালোবাসত, তবে তিনি বস্তিতে 22 থেকে 24 জন শিশুকে অপহরণ করেছিল এবং পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করত, আর দুর্গন্ধ থাকতে সেই তাদের লাশগুলোকে বিভিন্ন ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হতো। পান্ডেকে যে বিষয়টি সবচেয়ে বেশি বিরক্ত করেছে তা হলো প্রেমের বিশ্বাস যে তিনি এই কাজগুলো শিশুদের ভালোর জন্যই করেছে। এই শিশুদের হত্যা করে সেই শিশুদের উপকারী করেছে, কারণ এই শিশুদের কোনো ভবিষ্যৎ নেই, দারিদ্রতার মতো আটকে আছে, তাদের জীবন অর্থহীন ছিল, তাই বস্তিতে কষ্ট করার জীবনের চেয়ে মৃত্যুই ভালো। পান্ডে এবং তার দলের কোনো প্রমাণের প্রয়োজন ছিল না। ড্রেনেজ এলাকা এবং বাসি সাহেবের বাড়ির পিছনে উঠোন থেকে তারা হাড় এবং মাথার গুলি সবকিছুই পেয়েছিল, যা প্রেমের ভয়ঙ্কর অপরাধের জন্য যথেষ্ট প্রমাণ ছিল, এবং অবশেষে প্রেমকে গ্রেফতার করা হয়েছিল। পান্ডেকে চ্যালেঞ্জ করার জন্য জোহর কখনো সদয় হয়নি, তাই প্রতিশোধ নিতে তিনি তাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করেন এবং এসপি সাইকিয়াকে শাহাদারকে নতুন ডিসিপি করেন। জোহর জানত পান্ডে সেখানে থামবে না এবং সম্ভবত বাসি সাহেবের সম্পর্কে তথ্য পেতে চারপাশে শুকবে, এবং তিনি সঠিক ছিল।
বরখাস্ত হওয়ার পরও পান্ডে থানায় প্রেমের সাথে দেখা করতে যান, কারণ তিনি বাসির সাহেবের অপরাধের সাথে জড়িত আছে কিনা তা খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। প্রথমে প্রেম তার মাস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করতে সে মোটেও চায়নি, কারণ যাকে তিনি পিতার মতো পাপ্পাচি বলে উল্লেখ করেছিল। কিন্তু প্রেম যখন জানতে পারে যে কম্পাউন্ডার বাসের লোকের ধারায় মেরেছে, তাই সে প্রেমের স্ত্রী এবং বাচ্চাদের কাছে টাকা পাঠাতে পারেনি, এবং বাসের নিজেও কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছিল এবং সমস্ত দোষ সে তার প্রেমের উপর ছাপিয়ে দিয়েছিল। তাই তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল এবং অবশেষে প্রেম ক্র্যাক করে পান্ডেকে প্রেমের গ্রামের বাড়িতে লুকানো একটা সিডির কথা জানান, যার শিরোনাম ছিল এভারগ্রিন হিটস। প্রেমের মতে এই সিটিতে অপরাধী বাসির সব কিছুই পাওয়া যাবে, যদিও সিনেমাটি স্পষ্টভাবে সিটিতে কী ছিল তা দেখায়নি। এটি দৃঢ়ভাবে বোঝানো হয়েছে যে এতে মেয়েদের সাথে যে বাসের যৌন সম্পর্ক ছিল বা যৌন ফুটেজ রয়েছিল, সম্ভবত তাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসা করার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। এই আবিষ্কারটি ছিল একটা বিশাল প্রমাণ যা বাসির সাহেবের অন্ধকার রহস্য উন্মোচন করতে পারে। কিন্তু সমস্যা হলো, বাসের লোকেরা পান্ডের ক্রিয়াকলাপ সম্পর্কে সবকিছুই জানতে পেরেছিল, সম্ভবত পাঠকের মাধ্যমে, যে তার আগেই বিশ্বাসঘাতকতা করেছিল। তা পান্ডেকে ট্র্যাক করে এবং তাকে ধরে ফেলে এবং শেষ পর্যন্ত সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার সাহসিকতার জন্য তা পান্ডেকে হত্যা করে ফেলে। শেষ পর্যন্ত বাসির সাহেবকে বিচারের আওতায় আনতে পারে এমন সমস্ত প্রমাণ সম্বলিত সিডিটি বাসের লোকেরা ধ্বংস করে দিয়েছিল, যাতে তাদের শক্তিশালী দুর্নীতির প্রভুর অস্পর্শ থাকে। সেক্টর 36 মুভি শেষে আমরা দেখতে পাই কিভাবে পাঠক নতুন সাব ইন্সপেক্টর হয়ে ওঠেন, যা সত্যিকার অর্থে প্রমাণ করে যে কিভাবে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা সত্যি তাদের পুরস্কৃত করে, যা শক্তিশালীদেরকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু শেষে পাঠকের অধীনস্থ বিষ্ণুই খবর পান যে বাসে 3 জন লোক যারা রামচরণ পান্ডেকে হত্যা করেছিল অবশ্যই তারা ধরা পড়েছে, এবং তারপরেই বিষ্ণুই তার দরজায় একটি রহস্যময় সিটি দেখতে পান, আরেকটি এভারগ্রিন হিটস সিটি, যেটি পরামর্শ দেয় যে কেউ বাসি সাহেবকে নিচে নামানোর চেষ্টা করছে।